সুধী দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। পর্যটন আমাদের একটা বড় ক্ষেত্র। আমরা সবসময় দাবি করি যে আমাদের দেশ বাংলাদেশ সুন্দর, প্রাকৃতিক অনেক কিছু আছে যেটা মানুষকে দেখাবার মতো, আমরা নিজেরা দেখবার মতো। এই পর্যটনের কথা বলতে গেলে আমরা অনেক সময় আক্ষেপ করি যে বিদেশ থেকে আমাদের তেমন পর্যটক আসে না, কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি যে আসলে আমরা নিজেরাই যদি দেশি পর্যটক, যেটাকে ডোমেস্টিক ট্যুরিজম বলে, সেটা যদি না বাড়ে তাহলে কিন্তু হঠাৎ করে বিদেশি পর্যটকের উপর ভর করে আমাদের এই পর্যটন শিল্প গড়ে উঠতে পারে না। সেই জন্য প্রয়োজন হচ্ছে একদিকে এর জন্য আয়োজন করা, যাতে বিদেশি পর্যটক বা দেশি পর্যটকরা ঘুরে বেড়াতে পারেন, এবং এই যেসব জায়গায় তারা যাবেন দর্শনীয় স্থান, সেসব জায়গার যে যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হতে হবে এবং সেখানে থাকা খাওয়ার সুলভ ব্যবস্থা থাকতে হবে। সবকিছু মিলিয়ে পর্যটন শিল্প গড়ে উঠবে এবং তখন তা আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। আমাদের দেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা একজোট হয়ে কাজ করছেন, যেমন বিদেশ থেকে লোক আনা, দর্শনার্থী আনা, অথবা দেশের মানুষকে পর্যটনে নিয়ে যাওয়ার জন্য, যাদেরকে আমরা ট্যুর অপারেটর বলি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এখানে যে ট্যুর অপারেটরস অব বাংলাদেশ, টোয়াব বলে যে সংস্থা আছে, তার পরিচালক তৌফিক রহমানকে। তৌফিক, আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। তো প্রথমে তুমি এই পর্যটন শিল্পের মধ্যে বা ট্যুর অপারেটরের ক্ষেত্রে কি করে তোমার আগ্রহ জন্মালো সেটা যদি একটু শুরুর দিকে বলো, তোমার লেখাপড়া এবং প্রস্তুতি এটার জন্য। আমি 1991 সালে আমার এখানে মোটামুটি পড়াশোনা শেষ করেই এক বন্ধুর আগ্রহে আমি দেশের বাইরে চলে যাই। মানে হচ্ছে আমি তখন সাইপ্রাসে যাই। সাইপ্রাস তখন পর্যটনে একটি অত্যন্ত ধনী একটি দেশ এবং মেডিটেরিয়ান আইল্যান্ডের মধ্যে এটা তৃতীয় বৃহত্তম দেশ। তো আমি সেখানে আসলে গিয়েছিলাম প্রধানত হোটেল ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করতে। কিন্তু তাদের তো ভালো ইনস্টিটিউট আছে না? খুব ভালো ইনস্টিটিউট আছে। আমি নিকোসিয়াতে ছিলাম, রাজধানী যেটা। তো আমার মেজর ছিল হোটেল ম্যানেজমেন্ট, কিন্তু ট্রাভেল এন্ড ট্যুরিজম আমার একটা সাবজেক্ট ছিল। তো সেখানে থাকতে থাকতেই যেটা হলো যে ওই দেশটা পুরোপুরি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। ওখানে তখন জনসংখ্যা ছিল মাত্র 7 লক্ষ, কিন্তু পর্যটক আসতো হচ্ছে 30, 32, 40 লক্ষের মতো, জনসংখ্যার 3-4 গুণ বেশি আসতো। তখন ইংল্যান্ডের একটা খুব বড় একটা ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ওটার নাম হচ্ছে থমসন ট্যুর অপারেটর। তারা, আমি দেখতাম যে আমাদেরকে মাঝে মাঝে হোটেলে পাঠাতো ট্রেন হিসেবে কাজ করার জন্য। 6 মাস আমরা পড়তাম, 6 মাস আমরা একটা হোটেলে কাজ করতাম। তো পাফোস বলে একটি জায়গা, নিকোসিয়া থেকে 2-2.5 ঘন্টার জার্নি, যেখানে আলেকজান্ডার দি গ্রেট বিচ আছে। তো সেখানে আমি একটা হোটেলে থাকা অবস্থায় আমি খেয়াল করতাম যে থমসনের গ্রুপটা প্রতি সপ্তাহে এরকমই স্যাটারডেতে আসছে, এসে একজন মহিলা সেখানে যাচ্ছে, তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছে, এবং 6 দিন থাকার পরে 7ম দিনে সে আবার গিয়ে এই গ্রুপটাকে এয়ারপোর্টে নামিয়ে আসছে, আরেকটা গ্রুপ আসছে, একদম সিরিজ অফ ট্যুর, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো আমি তখন খুব আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করলাম, যদিও তখন আমরা হোটেলে কাজ করি। তো ম্যানেজার একদিন আমাকে বলে যে তুমি এখন থেকে যে গ্রুপটা আসবে সেই গ্রুপটাকে তুমি একটু টেক কেয়ার করবা, ওদের কি লাগে না লাগে সব দেখবা তুমি। আমি তো মহা আনন্দিত। তা আমি তখন থাকলাম এবং ওই মহিলার সাথে আমি প্রায় 4-5 মাস আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে প্রতি সপ্তাহে যাচ্ছে, প্রতি সপ্তাহে আসছে, সে কি করে কাজ করে, কি করে ব্রিফিং করে, সবকিছু আমি তখন দেখেছি আমি। তারপর আমি 94-এ দেশে চলে আসি, আমার ডিপ্লোমাটা কমপ্লিট করার পর চলে আসি। আসার পরে প্রথমত আমি একটু চেষ্টা করেছিলাম যে এখানে হোটেলগুলিতে একটু কাজ করার জন্য, কিন্তু সেই সময় মাত্র 2টা হোটেল ছিল। তো সেখানে আমাকে বলছিল যে একটু ওয়েট করতে হবে, একটু সময় রাখেন, আপনার সিভিটা থাকুক, একটু পরে যোগাযোগ করেন। এর মাঝে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে এখানে একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে উঠেছে এবং তারা বেশ ভালো কাজ করছে। আমি দি গাইড ট্যুরস এর কথা বলছি। আমাদের পর্যটন শিল্পের বাংলাদেশে যে শুরু করছেন পথিকৃৎ বলা যায়, হাসান মনসুর, ওনারা শুরু করেছেন। তো আমি একদম খুব আগ্রহ নিয়ে ওখানে গেলাম, ওনার সাথে কথা হলো অনেক। তো উনি আমাকে বললো যে সব ঠিক আছে, তুমি আমার সাথে জয়েন করতে পারো বা তুমি নিজে নিজেও চিন্তা করতে পারো। তখন আমার মাথার মধ্যে একটা কাজ করলো যে যেহেতু হোটেলটাই আমার সময় নিচ্ছে, আমি এটাতে একটু ট্রাই করে দেখি। তো সেটা 94 সাল, তখন আমি শুরুটা করলাম। কিন্তু
পথ পাচ্ছিলাম না আর কি, মানে যে কিভাবে কি কাজটা করতে হয়। কারণ আমার প্রধানত টার্গেটটা ছিল যে দেশীয় পর্যটকদের তো আমরা সার্ভ করবোই, কিন্তু আমি যদি বাইরের থেকে যদি টুরিস্ট আনতে পারি, সেক্ষেত্রে দেশের জন্য একটা কিছু কাজ করা হলো, আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্ন করা হলো দেশের জন্য, বৈদেশিক মুদ্রা নিয়ে আসলাম, আমরা এমপ্লয়মেন্ট জেনারেটের জন্য কাজ করলো। তো তখন আমি শুরুটা করেছি আসলে ডোমেস্টিক দিয়েই এবং আউটবাউন্ড দিয়েও। মানে দেশের মানুষ কিন্তু এখন অধিক হারে দেশের বাইরে যাচ্ছে। আপনি ঈদ পূজা পার্বণে লক্ষ্য করা যায় যে কোনো এয়ারলাইন্সে কোনো টিকিট ফাঁকা থাকে না। তো তারপরে আমার একটা লং জার্নি, মানে আমি 94 থেকে নিয়ে 2001 পর্যন্ত আই হ্যাড এ মানে ভেরি স্ট্রাগল টাইম। আমি খেয়ে বুঝতে পারছিলাম না কোথায় যাব না যাব। তারপরে যেটা হলো যে 1999 সালে আমি একটা স্কলারশিপ পাই ট্যুরিজম মার্কেটিং প্ল্যানিং এর উপর বেলজিয়ামে। 3 মাসের একটা স্কলারশিপ। সেখানে আমি যাই এবং সেখানে প্রায় 15টা দেশ থেকে 15 জন মানে প্রতিনিধি ছিল, বাংলাদেশ থেকে আমি একাই ছিলাম। তো সেখানে আসলে আমার প্রধানত নেটওয়ার্কটা গড়ে ওঠে, যে 15টা দেশের সাথে যোগাযোগ। সেখান থেকে আমরা আবার কোর্সের আউটলাইন ছিল যে আমরা ওখান থেকে ইউকেতে যাচ্ছি, ইউকেতে একটা বড় মেলা হয় WT, আমি সেখানে অ্যাটেন্ড করছি। আমরা নেদারল্যান্ডসে যাচ্ছি, আমরা বেলজিয়ামে যাচ্ছি, আমরা ফ্রান্সে যাচ্ছি, আমরা জার্মানিতে যাচ্ছি, আবার ঘুরে আসছি, আবার যাচ্ছি, এরকম একটা খুব বড় লিঙ্কেজ হয়। তারপরে থেকে শুরু করেছি আর কি। তো শুরু করার পরে থেকে আর মানে মোটামুটি 2001 সাল থেকে বলা যায় যে আমরা একটা মোটামুটি একটা টেক অফ স্টেজে আমরা গেছি। তো এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমরা মোটামুটি ইনবাউন্ড ট্যুরিজমটার উপর মোটামুটি মানে বেশি করছি আমরা, মানে বিদেশিরা যারা বাংলাদেশে আসে সেই কাজটা করছি। কিন্তু আপনি যথার্থই বলেছেন যে ডোমেস্টিক ট্যুরিজমটা আমাদের এখানে খুব দরকার। কারণ ডোমেস্টিক ট্যুরিজমটা গ্রো হলে যে শুধুমাত্র ওই মানে টাকা পয়সার ইনকাম যে সেটাও না, আমি যেটা মনে করি যে সেটা হলো যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, যেটা খুব বেশি জরুরি। হ্যাঁ, মানে আপনি যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার জনগণ যদি পর্যটন এবং পর্যটকদের সাথে পরিচিত না হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে আইন শৃঙ্খলা অনেক কিছু চলে এসছে, যে পুলিশ বা টুরিস্ট পুলিশ দিয়ে কিছু কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না যদি না ওই এলাকার জনগণ সচেতন হয়, যেটা আমরা সর্বত্রই দেখেছি। তো ট্যুরিজম এমন একটা মানে শিল্প, এমন একটা জায়গা যে এই জায়গাটায় যে আপনার অর্থনৈতিক লাভের পাশাপাশি আইন শৃঙ্খলা থেকে শুরু করে তারপরে মানে চাকরি থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে সবকিছু হয়ে থাকে। এবং আপনি যদি মানে বিশ্ব পর্যটনের দিকে তাকালে কিন্তু বোঝা যাবে যে আজকে এই 2014 এসে পর্যটন মানে বিশ্ব পর্যটন কত বিশাল একটা জায়গা নিয়ে আছে। আমি যদি আপনাকে দু একটা স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হচ্ছে যে গত বছর মানে 2013 সালে মানে সারা বিশ্বের অন্যান্য যে সমস্ত শিল্প আছে সেই শিল্পের সাথে পাল্লা দিয়ে পর্যটন এককভাবে আমাদের টোটাল জিডিপিতে 9.5% কন্ট্রিবিউট করেছে এককভাবে, প্রায় 10-এর কাছাকাছি। মানে বোঝা যায় যে এটা কত বড় শিল্প। এবং এটা হচ্ছে মানে $7 ট্রিলিয়ন একটা শিল্প, বিলিয়ন না ট্রিলিয়ন একটা শিল্প। এবং গত বছর দেখা গেছে যে টোটাল এক্সপোর্টের 6% পর্যটন এককভাবে কন্ট্রিবিউট করছে এবং 8% কন্ট্রিবিউট করছে আমাদের মতো একটু লিস্ট ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে সেটার উপরে। এবং গত বছর আমাদের পার্শ্ববর্তী 3টা দেশ, এর মাঝে 2টা দেশকে তো আমি বলবো যে ইমেজের দিক দিয়ে তারা খুব নেগেটিভ একটা জায়গায় ছিল। যেমন ধরুন পাকিস্তানের কথা আমি বলি, প্রতিদিন বোম পড়ছে, প্রতিদিন কত ঘটনা ঘটছে। 2012 সালে পাকিস্তানে এককভাবে 1 মিলিয়ন টুরিস্ট এসেছিল, কিন্তু 10 লক্ষ। কি করে সেটা সম্ভব? সেটাই আমরা খুব মানে হচ্ছিলাম যে এটা কি করে সম্ভব হয়। পরে আমরা দেখেছি যে হ্যাঁ মানে 10 লক্ষের ভিতরে অন্ততপক্ষে 4-5 লক্ষ হচ্ছে আসলে এনআরপি, নন রেসিডেন্স পাকিস্তানি, যারা মানে ইউএস বা আমেরিকান ভিসা নিয়ে আসছে। কিন্তু আমরা খুঁজতে থাকলাম যে শুধুমাত্র বেড়ানোর জন্য কজন যাচ্ছে, সেটাও কিন্তু কম না, 14%। তার মানে 1,40,000 পর্যটক শুধুমাত্র এই গন্ডগোলের পরেও পাকিস্তানে বেড়াতে যাচ্ছে। আরেকটা দেশ হচ্ছে মিয়ানমারও এতদিন একটা আর্মি শাসন ছিল, সবকিছু মিলে ওরাও আপনার 10 লক্ষ ক্রস করেছে। আর আমাদের পার্শ্ববর্তী একটা দেশ সেটা হচ্ছে মালদ্বীপসও 2013 সালে 10 লক্ষ ক্রস করেছে। শ্রীলঙ্কা এগিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা প্রায় 8-9 লক্ষের মতো। এবং সার্কের দেশগুলির ভেতরে আমি যদি আফগানিস্তানকে ধরি, কিংবা আফগানিস্তান তো মাত্র নতুন এসছে, এবং ভুটানকে যদি আমি বাদ দিই, কারণ ভুটানটা হচ্ছে একটু মানে ভিসা রেস্ট্রিকশন পলিসি আছে ভুটানের। ভুটান ইচ্ছে করলেই সবাইকে ভিসা দেয় না। ওরা বলাই আছে যে এই বছরে আমরা সারা বিশ্বের এরকমই হয়তো 50,000 ভিসা দেবো বা 1 লক্ষ ভিসা দেবো, ইচ্ছা করলে আপনি সেই ভিসাটা পাবেন না। ফলে আমি ভুটানকে বাদ দিলে সার্কের 8টা দেশের মধ্যে আমাদের স্থান আসলে সবচেয়ে নিচে, আমি বলবো 6ষ্ঠ স্থান, 6th আমাদের পজিশন। কারণ হলো যে পর্যটনটা আসলে সে অর্থে আমাদের এখানে গ্রো করেনি, কিংবা পর্যটনের মাধ্যমে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় সেটাও আমি বোধ করি যে মানে সরকারের দিক থেকেও একটা মানে একটু
মানে প্রায়োরিটি সেক্টরের মধ্যে নেই আমি আর একটা বলতে পারি। ব্যর্থতা আমাদের আছে যে আমরা এই দেশটাকে পর্যটনের জন্য মার্কেট করতে পারি মার্কেট করতে বিশ্বের পারিনি, কাছে। একদম সত্যি কথা মার্কেট করতে পারিনি। এবং গত বছর WTTC বলে একটা অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল, যেটা যুক্তরাজ্য ভিত্তিক, তারা প্রতি বছর বিভিন্ন দেশের উপর স্ট্যাটিস্টিক্স দেয়। গত বছর 2013 সালে ওরা দেখিয়েছে যে বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সরাসরি ভাবে পর্যটন শিল্পের সাথে যুক্ত আছে 13,28,000 মানুষ বাংলাদেশে, যেটা আমাদের টোটাল এমপ্লয়মেন্টের 1.8% কভার করছে। এবং ওরা বলছে যে 2014 সালে এই সংখ্যা বেড়ে 18 লক্ষের মতো হবে, এবং প্রায় 4% টোটাল এমপ্লয়মেন্টের 4% শুধু পর্যটন থেকে কন্ট্রিবিউট করবে। মানে এত বড় একটা শিল্প বলা হচ্ছে। এবং গত বছর পৃথিবীর 184টা দেশের মধ্যে বাংলাদেশের স্থান ছিল 74তম, এবং এশিয়ার দেশগুলির ভেতরে চায়না নাম্বার 1 ছিল, ভারত ছিল নাম্বার 2, এবং বাংলাদেশ ছিল 13তম স্থানে। ফলে এই সমস্ত স্ট্যাটিস্টিক্স গুলি বলে দেয় যে আসলে বাংলাদেশের প্রতি দেশি এবং বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়ছে, এবং বাংলাদেশ আসলে সেই অনুযায়ী প্রচুর আপনার প্রোডাক্টও আছে, আমরা বলি ট্যুরিজম প্রোডাক্ট, সেটাও আছে। কিন্তু সমস্যাটা হলো যে কথাটা আপনি বলেছেন, যথার্থ বলেছেন, আমরা আসলে আমাদেরকে মার্কেট করতে পারছি না। 2009 সাল থেকে বাংলাদেশে যে জিনিসটা চালু হয়েছে সেটা হচ্ছে অ্যারাইভাল ভিসা। বর্তমানে 63টা দেশের নাগরিকরা বাংলাদেশে নেমে অ্যারাইভাল ভিসা পায়। মানে যেটা একটা বড় মানে পর্যটনের জন্য একটা বড় বিষয়। মানে টোটাল ইউরোপ, মানে আপনি সেই সাইপ্রাস থেকে শুরু করে, পোল্যান্ড থেকে শুরু করে, গ্রিস থেকে শুরু করে, এমন কোন দেশ নাই যে দেশ ঢাকা নামার পরে ভিসা পাচ্ছে না। ইভেন ইউরোপের সব দেশ পাচ্ছে, আপনার এশিয়ার দেশগুলির মধ্যে পাচ্ছে, চায়না পাচ্ছে, জাপান পাচ্ছে, ইভেন থাইল্যান্ড, মালয়েশিয়া, তাই সেই দেশের নাগরিকরাও বাংলাদেশে নেমে এখন অ্যারাইভাল ভিসা পাচ্ছে। ভিসা ফি স্ট্রাকচারটা নিয়ে একটু আমাদের একটু মানে বক্তব্য আছে, সেটা হলো স্ট্রাকচারটা এক না, মানে এটা একটু ভাইস ভার্সা অনুযায়ী হয়তো, মানে ওই দেশে ওরা যেরকম চার্জ করে আমাদের এখানে এরকম চার্জ করে। তো সেখানেও আমাদের একটা বক্তব্য, যেহেতু আমরা পর্যটকদেরকে চাই আরো বেশি করে আসুক, এবং এতে করে আমাদের অর্থনৈতিক একটা মানে লাভের বিষয়টা আছে, সেক্ষেত্রে একটা ফ্ল্যাট একটা রেট করা যেতে পারে, যেটা শ্রীলঙ্কা করেছে কিংবা নেপাল করেছে। প্রধান পর্যটন কেন্দ্র যে কক্সবাজারের কথা যদি ধরি, যে আমরা দেখেছি যখন এই কোন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, হরতাল, অবরোধ ইত্যাদির কারণে যারা একবার কক্সবাজার যান তারপরে তারা আটকা পড়েন এবং সেখানে একটা প্রচন্ড সমস্যার সৃষ্টি হয়। সুতরাং এই পর্যটন শিল্পের উন্নতির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির তা স্থিতিশীল থাকা খুব জরুরি এবং সেখানে তো পর্যটনের জন্য কক্সবাজারে যেই ক্ষতিটা হয়েছে সেই সময়, সেটা কি পুষিয়ে আসছে? না, এখনো আসেনি, এখনই আসেনি। কক্সবাজারের ক্ষেত্রে মানুষের ভীতিটা এখনো রয়েই গেছে। সেটা আমি ডোমেস্টিক ট্যুরিস্টদের কথা বেশি বলি, কারণ কক্সবাজারটা এখন পর্যন্ত আন্তর্জাতিক ট্যুরিস্টদের জন্য খুব বেশি পপুলার হয়ে ওঠেনি। ডোমেস্টিক ট্যুরিস্টদের 1 নম্বর জায়গা হচ্ছে কক্সবাজার, কারণ এখানে যেতে সহজ, কোন রকম বাধা নাই। আপনি ইচ্ছে করলে আপনার একটা গাড়ি থাকলে সেটা নিয়ে আপনি সরাসরি চলে যেতে পারেন। কিন্তু মাঝে মাঝে যে ঘটনাটা হয়, বিশেষত গত বছর যেটা হয়েছিল, যে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে, হরতাল, অবরোধ, এইসবের কারণে অনেকেই আটকা পড়েছিল। আর সেন্ট মার্টিনে আটকে পড়লে তো আরো ভয়াবহ বিপদ, মানে সেখান থেকে আসাও খুব ডিফিকাল্ট। সো এই জায়গাটার ক্ষেত্রে আমরা এমনও পত্রিকায় লক্ষ্য করেছি যে অনেক হোটেল, মোটেল ওখানে যারা আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেকের আছে কর্মচারীদের চাকরি চলে গেছে, অনেকে হয়তো 50% কর্মচারীদের বিদায় করে দিয়েছে। এবং এটার সবগুলির পেছনে কিন্তু ওই এক ধরনের নেতিবাচক প্রবণতা কাজ করেছে, যে কক্সবাজার একবার গেলে হয়তো এই কারণে আমি হয়তো ফিরে আসতে না পারি। পর্যটক যখন ফিরে আসে তখন কিন্তু তাদের কাছে অর্থ সে তেমন থাকে না, তার সবকিছু খরচ করে ফিরে আসতে চায়। ফলে অনেকেই আছে সেখানে ধার কর্য করে, অনেকে আছে এমন আমরা শুনেছি যে না খেয়ে কিছুদিন কাটিয়েছে। সেটা পুরোপুরি কাটেনি, কিন্তু কিছু কিছু কাটছে, ইদানিংকালে কাটছে, অনেকেই যেতে আগ্রহী হচ্ছে। কিন্তু আরেকটা বড় প্রবলেম হলো যে এই সাম্প্রতিক কালে যে সেন্ট মার্টিনে যে দুর্ঘটনাটা ঘটে গেল, এইটা আসলে আমাদের একটা মানে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যেটা হয়, বিদেশিদের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে ওদেরকে একটা জিনিস বললে ওদের একটা মানে মান্য করার একটা প্রবণতা থাকে। আমাদের এখানে আসলে আমরা করি না। মানে পরিষ্কার উপরে দেয়া আছে যে লাল পতাকা মানে হচ্ছে আপনি সমুদ্রে নামবেন না, বলা আছে যে ভাটার সময় আপনি সমুদ্রে নামবেন না, আপনি জোয়ারের সময় নামবেন। আমাদের এখানে কেউই মান্য করে না। এবং ওখানে যে সমস্ত গুটি কতক লোকজন এখানে দায়িত্বে আছে, যারা ইয়াসির লাইফগার্ড সহ আরো কিছু কক্সবাজারে আছে, তারা বহুবার বলে, কিন্তু আসলে আমাদের যে তারুণ্য, ইয়াং ক্রাউড, ওরা অনেক সময় এগুলি পাত্তা দেয় না। ঠিক আছে, কি হবে, আমরা আমাদের মধ্যে করে নেব, যার জন্য কিন্তু মাঝে মাঝে এই দুর্ঘটনাগুলি ঘটে। তো এই জিনিসটাও আমাদের জন্য একটা মানে বড় সমস্যা, যে কি করে। এই জন্য আমি বারবার বলছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা খুব জরুরি। মানে যারা পর্যটক, তাদেরও জানতে হবে আমি কোথায় যাচ্ছি,
কেন যাচ্ছি এবং ওখানে যে আমি কি কি সুযোগ সুবিধা পাবো, কি আমার করা উচিত, কি করা আমার উচিত না। এবং আমাদের একটা বড় দায়িত্ব, আমরা যারা ট্যুর অপারেটর, যারা আমরা মানে সবসময় ওদেরকে ওখানে নিয়ে যাই, আমরা সুন্দরবনের ক্ষেত্রে এটা খুব পালন করি। কারণ সুন্দরবন আপনি জানেন যে এটা একটা রিজার্ভ ফরেস্ট, এবং বনের ভেতরে এই কাগজ ফালানো বা অন্যান্য ফালানো, বাদামের খোসা, এগুলি ফেলা ঠিক না। আমাদের এখানে যারা সুন্দরবনে কাজ করেন, যাদের জাহাজ আছে, সেখানে কিন্তু আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস আছে, এটা করবা, এটা করবা না। কিন্তু কক্সবাজারের ক্ষেত্রে এখন পর্যন্ত সেই জিনিসটা গড়ে ওঠেনি। কিন্তু আমি মনে করি যে এটা একেবারে বাধ্যতামূলক করা উচিত, যে আপনি যাওয়ার আগে আপনি অবশ্যই জেনে যাবেন যখন আপনি কি করবেন বা কি করবেন না। আর যে কথাটা আগে আপনাকে বলেছিলাম যে আন্তর্জাতিক টুরিস্ট যারা আছে, ইন্টারন্যাশনাল টুরিস্ট আছে, তাদেরকে আমরা কক্সবাজারটাকে তাদের কাছে আমরা মানে জনপ্রিয় করতে পারিনি। এর পেছনে বহুবিধ কারণ আছে। একটা কারণ হলো সেটা হচ্ছে যে কক্সবাজারের পানি, মানে কক্সবাজারের মূল বিচের পানি কিন্তু আসলে অনেক নোংরা, মানে কর্দমাক্ত আর কি। এবং এটার পেছনে ভৌগোলিক কারণই আছে, মানে যেহেতু একটু নদী বিধৌত, ফলে এই জিনিসটাই হয়। আবার আপনি যখন একটু টেকনাফের দিকে যাবেন বা সেন্ট মার্টিনের দিকে যাবেন, তখন পানি অনেক বেশি পরিষ্কার, কিন্তু সবাই হয়তো ওই জায়গাটা যেতে চায় না। এটা একটা কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে যে কক্সবাজারটাকে আমরা পর্যটনের ভাষায় বলি হচ্ছে বিচ ট্যুরিজম। আমরা বলি 3S বলি আর কি, আমরা সান, স্যান্ড অ্যান্ড সি। তো বিচ ট্যুরিজমের পৃথিবীব্যাপী সব জায়গায় আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক আছে। মানে মানুষ বিচে কেন যায়, এই জিনিসটা সবচেয়ে প্রথম বের করতে হবে। মানে আমাদের এখানে যেটা হয়েছে যে বিচে যখন আমরা যাচ্ছি, আমরা হয়তো জিন্সের প্যান্ট, শার্ট পরে, একদম কোট টাই সবকিছু পরে বিচে চলে যাচ্ছি। কিন্তু আসলে তো বিদেশিরা তো এটাতে অভ্যস্ত না। তারা যায় যে বিচে গেলে আমি একটু উন্মুক্ত হয়ে থাকবো, আমি একটু সুইম স্যুটে থাকবো বা এরকম কিছু কিছু থাকবো। সেই জায়গাটায় কক্সবাজারের এখন মতো সমস্যা আছে। মানে আমি কিছুদিন আগে আমি মস্কোতে একটা ট্যুরিজম ফেয়ারে গিয়েছিলাম। আপনি জানেন যে মস্কোতে খুবই ঠান্ডা। আমি যখন গিয়েছিলাম তখন -8 ছিল। ওদের একটাই কথা যে তোমাদের কি বিচ আছে? আমি হ্যাঁ আছে। বলে যে পয়সা কোনো বিষয় না, তোমরা কি আমাদেরকে আলাদা একটা মানে একটা দিতে পারবা, রিজার্ভ জায়গা দিতে পারবা, যেখানে আমরা আমাদের মতো করে সারাদিন আমরা সমুদ্রের মধ্যে সূর্য স্নান করবো, এমন কিছু জায়গা আছে কিনা। ফলে সেই জায়গাটায় আমাদের আসলে একটু কাজ করতে হবে এবং সরকারের কাজ করতে হবে। যেটা এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের কথা আমরা শুনে এসেছি অনেক দিন ধরে, যে কক্সবাজার একটা মাস্টার প্ল্যানের আন্ডারে হচ্ছে এবং বিদেশিদের জন্য একটু এক্সক্লুসিভ কিছু জায়গার ব্যবস্থা করা হচ্ছে। ফলে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত খুব ডিফিকাল্ট। আরেকটা জিনিস হচ্ছে যে একজন পর্যটক যদি 2 রাত্রি বা 3 রাত্রির জন্য কক্সবাজার যায়, মানে আদার দেন বিচ, সে কি করবে? সেই মানে কোন ধরনের নাইট লাইফ তো নাই। নাইট লাইফ বলতে আমি কিন্তু মানে ওই ডিস্কো বার এগুলোর কথা আমি বলছি না। আমি বলছি কোন এন্টারটেইনমেন্টের কোনো ব্যবস্থা নাই। কারণ ওখানে আদিবাসী, ওখানে হচ্ছে রাখাইন সম্প্রদায়, এমন একটা যদি ব্যবস্থা থাকতো যে এভরি ফ্রাইডে বা এভরি স্যাটারডে এখানে একটা 2 ঘন্টার একটা রাখাইন কালচার হচ্ছে, এবং সেটার জন্য যদি 500 টাকা দিয়েও যদি যুক্ত হতো, ওরা কিন্তু মাইন্ড করতো না। ফলে এই জিনিসটার ব্যবস্থা নাই, এবং সেটা সরকারি পর্যায়েও তো নাই এবং বেসরকারি পর্যায়েও নাই। অথচ আপনি খেয়াল করবেন কক্সবাজারে যে কত হোটেল আছে, এটা আসলে আমার ধারণা যে কোনো পরিসংখ্যান নেই। না, আমরা ধারণা করি যে কক্সবাজারে অন্ততপক্ষে 400-500 হোটেল আছে, এবং 5 স্টার মানের হোটেলে আছে অন্ততপক্ষে 6 থেকে 7টা। সেগুলো কি সব অকুপেন্সি ভালো? সেটা হচ্ছে যখন সিজন থাকে তখন ভালো, কিংবা শুক্র শনিবার যখন আছে তখন ভালো হয়, কিন্তু অন্য সময় তো ভালো। মানে এই হোটেলগুলিও কিন্তু সব মিলে, কিন্তু ওখানে কিন্তু হোটেল মোটেল একটা অ্যাসোসিয়েশন আছে, তারা মিলেও কিন্তু এই জিনিসটা করতে পারতো, যে একটা প্রতি ফ্রাইডেতে বা স্যাটারডেতে একটা কিছু একটা। মোটা দাগে আমাদের পর্যটন শিল্পের উন্নয়ন কল্পে সরকারের কি করণীয় আছে? সরকারের তো অনেক কিছুই করণীয় আছে। মানে আমাদেরকে অনেক সময় অনেকে বলে যে আপনারা সরকারের মুখাপেক্ষি হয়ে থাকেন কেন? আপনারা বিজেএমএ কে উদাহরণ দিয়ে বলে যে আপনারা বিজেএমএ কে দেখেন না, ওদের মতো আপনারা করে যেতে পারেন না। কিন্তু আমরা কিছুতেই বোঝাতে পারি না যে পৃথিবীতে পর্যটনে উন্নত যতগুলি দেশ আছে, প্রতিটা দেশই সরকারের সরাসরি সাহায্য ছাড়া কোনোদিন পর্যটন উন্নয়ন সম্ভব না। যেমন আমি বলি আপনাকে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, রাস্তাঘাটের কথা বলি, বেসরকারিভাবে করা সম্ভব না। ইভেন মার্কেটিং এর কথা বলি, এই যে আপনার প্রোডাক্ট তৈরি হলো, বিশ্ব বাজারে এটাকে প্রমোট করা, এটাকে মার্কেটিং করা। আমরা টেলিভিশন খুললেই দেখি ইনক্রেডিবল ইন্ডিয়া, অ্যামেজিং থাইল্যান্ড, ট্রুলি এশিয়া, বিভিন্ন জায়গায় যেমন কাজগুলি করা হচ্ছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আমার কোথায়? মানে আমার ব্র্যান্ডিংটা কোথায়? মানে আমার ব্র্যান্ডিং এ এখন এই মুহূর্তে বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে বিউটিফুল বাংলাদেশ। যদিও এটা নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে যে এটা আসলে প্রতিটা দেশ তার কাছে বিউটিফুল, কিন্তু সেটার পেছনের মানেটা থাকতে হবে। কিন্তু তারপর আমি বলবো যে সেটাকেও, মানে এটাকেও যেভাবে মার্কেটিং করা দরকার ছিল, বিশ্ব বাজারে প্রমোশন করা দরকার ছিল, সেই জন্য কাজটা করে নেয়। যার জন্য দেখবেন যে পর্যটকের সংখ্যা কিন্তু আমাদের এখানে কিন্তু, আমি যদি স্ট্যাটিস্টিক্স আবার যাই, যে গত বছর 2013 সালে বাংলাদেশে পর্যটকের সংখ্যা ছিল অ্যারাউন্ড মানে 5 লক্ষ, 5.5 লক্ষের মতো। কিন্তু আপনি যদি পর্যটকের মধ্যে তো ক্লাসিফিকেশন আছে, যারা শুধুই ঘুরতে এসছে, সেটার যদি আপনি হিসাব নেন আপনি, সেটা কোনো ক্রমে 50,000-এর বেশি না।
মানে আমরা যারা ট্যুর অপারেটর আছি সবাই মিলেও আমরা হয়তো 30-40 হাজারের বেশি মানে টুরিস্ট হ্যান্ডেল করিনি, অথচ স্ট্যাটিস্টিক্স বলছে